10 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন সময় ম্যাজিকের কায়দায় সম্মোহনের কায়দায় সম্মোহিত করে রাখার চেষ্টা করা হয়েছে ভারতবর্ষের মানুষকে। সেই সম্মোহন কিন্তু ভেঙে গেছে। 2014 এবং 19-এর পরে দেখলাম বিজেপির নেতৃত্ব ন্যারেটিভ হারাচ্ছেন। ভারতবর্ষের একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যারা মহিলা প্রতিনিধিত্বতে 1 নম্বরে আছে সমস্ত দলগুলোর মধ্যে। সত্যিই মনে করি 100 দিনের কাজের টাকা যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন তাদের টাকা পাওয়ার অধিকার আছে। লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির রাজনৈতিক হতে পারে, কিন্তু সেই মানুষগুলো কেন টাকা পেল না যারা তাদেরকে জিতিয়েছেন? সেই প্রশ্নটা আমরা তুলেছি। ইউনিটি উইদিন ডাইভার্সিটি হচ্ছে ভারতবর্ষের ট্যাগলাইন। অবশ্যই সেই জায়গাটাকে এরা ভেঙে ফেলার চেষ্টা করছে। এবার সরাসরি চলে যাব তন্ময়ের কাছে। তন্ময় ঘোষ, তৃণমূল নেতা, তৃণমূল মুখপাত্র। আমি তন্ময়ের কাছে চলে যাব, তার কারণ কি আজ এখানে আলোচনা ছেড়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড়ে। তিনি বলছেন যে পাঁকে এবার পদ্ম ফুটবেই, আর তিনি বলছেন যে পাঁকটা আছে এবার নাকি পরিষ্কার হবে। কি মনে করেন তন্ময়, 42 কতটা গুরুত্বপূর্ণ বঙ্গ রাজনীতিতে? প্রথমেই বাংলা হান্ট এবং আর+এর সমস্ত দর্শককে শুভেচ্ছা। এতক্ষণ ধরে সুন্দরভাবে সঞ্চালনা করার জন্যে কৃতজ্ঞতাকেও শুভেচ্ছা। সব বক্তাই বলে ফেলেছেন আজকের যারা বক্তা ছিলেন। আমি একটু অন্যভাবে শুরু করি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, মহামতি গোখলে বলেছিলেন। সুতরাং বাংলা এই 42 দিয়ে শুধুমাত্র বাংলাকে নয়, সারা ভারতবর্ষকে পথ দেখাবে। কেন এই কথাটা বললাম? তার কারণ হচ্ছে, যখন সারা ভারতবর্ষ জুড়ে গত 10 বছরের কেন্দ্রের বিজেপি শাসকদের বিরুদ্ধে জনরোষ তৈরি হচ্ছে, ক্ষোভ তৈরি হচ্ছে, বিক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভ বিক্ষোভটাকে আমরা তো সংসদীয় রাজনীতি নিয়ে আজকে কথা বলতে এসেছি। সেই সংসদীয় রাজনীতিতে সেই বিক্ষোভকে জনগণের রায় হিসাবে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই, সেই লড়াই বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন 2021 সালে। তিনি দেখিয়েছেন কিভাবে এই কেন্দ্রের বিপুল টাকা, অর্থাৎ কেন্দ্রের শাসক যারা আছেন বিজেপি, তাদের বিপুল টাকা, সংবাদ মাধ্যম, একটা গোয়েবলীয় স্টাইলে প্রচার, সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রমাণ করেছেন যে লড়াইটা করা সম্ভব এবং লড়াই করে মানুষের রায়টাকে প্রস্ফুটিত করা সম্ভব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। এইবার আসি লোকসভা নির্বাচনে। আমি একটু অন্যভাবে বলছি, লোকসভা নির্বাচন কি, লোকসভা নির্বাচন কেন, সেটা দিয়ে শুরু করব, যেটা বেশিরভাগ সময় আমরা বোধহয় সেই জায়গাটা থেকে সরে যাচ্ছি। লোকসভা নির্বাচন, যেখানে যারা নির্বাচিত হবেন, প্রতিনিধি হবেন, তারা ঠিক করবেন 140 কোটি মানুষের দেশ, এই ভারতবর্ষ মহান দেশ, আগামী 5 বছর কিভাবে চলবে, আগামী 5 বছরের ভিশন কি, আগামী 5 বছর মানুষকে আমরা কি দিতে চাই, অর্থাৎ পলিটিক্যাল ন্যারেটিভ কি হবে। ঋতুব্রত বলছিল যে, তুমি বলছিলে না যে এই বাংলার মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, তাদের রাজনীতি তো আর নেই। আমি মনে করি তাদের রাজনীতি আছে এবং তাদের রাজনীতি আগামী দিনে থাকবে। কারণ রাজনীতিতে এই যে এদের জায়গায় বাকিদেরকে হাইলাইট করা, এর দায় কিন্তু সংবাদ মাধ্যমকেও কিছুটা হলেও নিতে হবে। আজকে কেউ চুল কেটে ফেললে তাকে হিরো বানিয়ে নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়া, বা একজন বিচারপতিকে ভগবানের আসনে বসিয়ে আজকে যে জায়গায় নামানো হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে যে রাজনৈতিকভাবে তিনি তার পেশাগত জায়গায় কি, সেই বিষয়ে আমি প্রশ্ন করতে আসিনি, কিন্তু রাজনৈতিকভাবে তিনি কতটা সক্রিয়, তার কতটা ভিশন আছে, এই বিষয়গুলো আজকে কিন্তু হারিয়ে যাচ্ছে আলোচনা থেকে হারিয়ে যাচ্ছে। যে আগামী দিনে যারা সংসদে যাবেন তারা সত্যি সত্যি নীতি নির্ধারণ করার মতো জায়গায় আছেন কিনা, এবং যারা এই কথাগুলো বলছে তাদেরকে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক মাধ্যম আছে মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব কিন্তু নিতে হবে। এরপরে আসি, ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদের দেশ, যে জন্যে ভারতবর্ষ মহাভারত আমরা যে নামকরণ দেখেছি সেটা ভারত না বলে মহাভারত কেন? কারণ এই ভারতবর্ষের মধ্যে ছোট 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 অনেকগুলো দেশ নিয়ে একটা মহাভারত, অর্থাৎ একটা দেশের মধ্যে বিভিন্ন সত্তা কাজ করে। এই বহুত্ববাদ হচ্ছে ভারতবর্ষের রাজনীতির অন্তরাত্মা।
সেই জায়গাটাকে বিজেপি ভেঙে ফেলতে চাইছে, সেটাই সবথেকে এই মুহূর্তে আতঙ্কের বিষয়। এবং এটা যে করা সম্ভব নয় সেটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে, ভারতবর্ষের মানুষ আজকে আওয়াজ তুলেছে। 10 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন সময় ম্যাজিকের কায়দায়, সম্মোহনের কায়দায় সম্মোহিত করে রাখার চেষ্টা করা হয়েছে ভারতবর্ষের মানুষকে, সেই সম্মোহন কিন্তু ভেঙে গেছে। আমরা নির্বাচনে কেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমরা দলের পক্ষ থেকে কি নিয়ে গেছি এই নির্বাচনে, আমরা কি নিয়ে গেছি মানুষের কাছে? আমরা নিয়ে গেছি ওম্যান এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারীর ক্ষমতায়ন কি হিসাবে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী হিসাবে আসবো তার ব্যাপারে। আমরা নিয়ে গেছি 100 দিনের কাজের টাকার বঞ্চনা হিসাবে, আমরা নিয়ে গেছি ইউনিফর্ম সিভিল কোডের বিষয় নিয়ে, আমরা নিয়ে গেছি গত 10 বছরে বিভিন্ন ইন্ডেক্সে কি করে বিজেপি শাসিত কেন্দ্রের সরকার পরপর নিচে নেমে গেছে, অর্থাৎ ভারতবর্ষের আসল চেহারাটা কি। এই যে পলিটিক্যাল ন্যারেটিভ, এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এই জন্যে, এই 42 ঠিক করবে এবং ভারতবর্ষের মানুষ অলরেডি ঠিক করেছে। কারণ হচ্ছে এই প্রথম আমরা 2014 এবং 19-এর পরে দেখলাম বিজেপির নেতৃত্ব ন্যারেটিভ হারাচ্ছেন। যেভাবে শুরু করেছিলেন তারপরে ক্রমাগত ন্যারেটিভ চেঞ্জ করে চলেছেন। আমরা কিন্তু প্রথম দিন থেকে যা বলে এসছি, আজকের দিনেও প্রচারে সেই কথাই বলে এসছি। আমরা বলে এসছি ওম্যান এম্পাওয়ারমেন্ট। কীভাবে ওম্যান এম্পাওয়ারমেন্ট? লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী শুধুমাত্র তো টাকার বিষয় নয়। বিজেপি কোনো এক নেতা বলছে 3000 টাকা দেবো, কোনো এক নেতা বলছেন 2000 টাকা দেবো, তাদেরও আবার বড় নেতা বলছেন 100 টাকা বাড়াবো। আসলে তাদের করারই ইচ্ছে নেই, তারা এটা জানেনই না, আবার জুমলার কথা ভাবছেন। সময় সংক্ষিপ্ত তো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী আসলে নারীর ক্ষমতায়ন, সেটা একটা 2011 সালে আমাদের বাংলায় মেয়েদের স্কুল ছুটের পার্সেন্টেজ ছিল 22%। সেইটা 2022-এ এসে কমে দাঁড়ায় 2%-তে। তার মানে কোথাও না কোথাও মেয়েদের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আরও বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি অনুযায়ী সমস্ত জায়গায় ভারতবর্ষের একমাত্র দল তৃণমূল কংগ্রেস যারা মহিলা প্রতিনিধিত্বতে 1 নম্বরে আছে সমস্ত দলগুলোর মধ্যে। গতবারের এই যে লোকসভা শেষ হলো সেখানেও আমাদের 36% সাংসদ হচ্ছে মহিলা, পঞ্চায়েতেও সব থেকে বেশি হচ্ছে আমাদের, বিধানসভাতেও বেশি। এই যে সংসদে ইউএনের একটা টার্গেট হচ্ছে যে 33% দিতে হবে, যত পৃথিবীর উন্নত দেশগুলো আছে সেখানে কোথাও 53 অবধি আছে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড এরকম দেশগুলোতে আছে যেগুলো উন্নত দেশ হিসাবে। সেইখানে দাঁড়িয়ে বাকি দলগুলোর, বিজেপি কত 11%, কংগ্রেস 15%, সেখানে তৃণমূল কংগ্রেস 30%-এর উপরে। অর্থাৎ সত্যি নারীদের ক্ষমতায়নের কথা বলছি এবং সেটা আমরা প্রচারে নিয়ে গেছি। 100 দিনের কাজ, 100 দিনের কাজে জাস্ট আর 1 মিনিট নেব। 100 দিনের কাজ নিয়ে বললেন যে আমরা কি 100 দিনের কাজই ভবিষ্যৎ? না, 100 দিনের কাজ ভবিষ্যৎ নয়, কিন্তু বুঝতে হবে যে বিজেপির কেন্দ্রে শাসক থাকাকালীন এই যে ওয়েলথের ডিস্ট্রিবিউশনটা স্কিউড হয়ে গেছে, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছে। বৈষম্য মানে আমার কাছে জিডিপি কতটা আছে সেটা তো টোটাল ভারতবর্ষের সম্পদ হিসাবে আছে, সেই সম্পদটা 2 জন মানুষের হাতে সব চলে গেল, 100 জনের মধ্যে 98 জনের কাছে কিছুই থাকলো না। এই উদাহরণটা আমি প্রত্যেকটা সভা সমিতিতে গিয়ে বলে বুঝিয়ে এসেছি। সুতরাং এই জায়গাটা যতক্ষণ না উন্নত হবে ততক্ষণ আমাদের সমাজ এবং দেশ এগোবে না। এটা আমরা নিয়ে গেছি। আমরা সত্যিই মনে করি 100 দিনের কাজের টাকা যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন তাদের টাকা পাওয়ার অধিকার আছে, এবং 18 জন সাংসদ থাকার পরেও লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির রাজনৈতিক হতে পারে, কিন্তু সেই মানুষগুলো কেন টাকা পেল না যারা তাদেরকে জিতিয়েছেন? সেই প্রশ্নটা আমরা তুলেছি। এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয়, ইউনিফর্ম সিভিল কোড। ভারতবর্ষ কেন বহুত্ববাদ বললাম? কারণ এত ভাষা, এত ধর্ম, এত রীতিনীতি, মানে কোচবিহারের মানুষ যে ভাষায় কথা বলেন, যে অ্যাকসেন্টে কথা বলেন, পুরুলিয়ার মানুষ সেই ভাষায় কথা বলেন না। মাদ্রাজ মানে চেন্নাইয়ের মানুষ ইডলি দোসা খেতে ভালোবাসেন, পাঞ্জাব রুটি খেতে ভালোবাসে, বাংলা ভাত খেতে ভালোবাসে। এই ব্যাপক বৈষম্য, এবং এই বৈষম্য মাফ করবেন, এই যে ডাইভার্সিটি, সেখানে ইউনিটি উইদিন ডাইভার্সিটি হচ্ছে ভারতবর্ষের ট্যাগলাইন। অবশ্যই সেই জায়গাটাকে এরা ভেঙে ফেলার চেষ্টা করছে। ইউনিফর্ম সিভিল কোড দিয়ে বলছে যে এত হাজার হাজার বছর ধরে রীতিনীতি, সেই রীতিনীতি থাকবে না, আমাদের একটাই মনোলিথিক স্ট্রাকচার থাকবে, একটাই দেশ, একটাই ধর্ম, একটাই জাতি। সেই জায়গাটার বিরুদ্ধে লড়াই। সুতরাং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা এই ন্যারেটিভ দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই শুরু করেছে। আমার ধারণা ভারতবর্ষের বাকি মানুষজন সেইভাবে লড়ছেন।
4 তারিখ প্রমাণ হয়ে যাবে ভারতবর্ষের মানুষ রায় দিয়েছেন আসলে বহুত্ববাদের পক্ষে, সংবিধান রক্ষার পক্ষে এবং এই ভারতবর্ষের দীর্ঘদিনের সংস্কৃতির পক্ষে। তাই বিজেপি 42-এ শেষ হবে।